ইন্ডিয়া টুডের দীর্ঘদিনের এক্সিকিউটিভ এডিটর, এখনো প্রিন্টের সঙ্গে যুক্ত, সেই জন্যই বোধহয় মাইকটা চলছে না। আগে জানতে চাইবো যে একজন সাংবাদিকের চোখে, আমি তো জানি সবটাই যে অভিষেকের সঙ্গে বেশ কয়েকবার আপনি বাংলাদেশে গেছেন, যাতায়াত করেছেন, বাংলাদেশি ইলিশের কিছু স্বাদ আমিও পেয়েছি, ভাগ। তো সাংবাদিকের চোখে বাংলাদেশকে আপনি কিভাবে দেখেছেন সাম্প্রতিক যে 2-3 বছর আপনি নিজে গেছেন, আপনার অভিজ্ঞতা প্রত্যক্ষ করছেন? বাংলাদেশ মানে এর 5ই আগস্টের আগেকার বাংলাদেশ আমার জন্য একটা এনিগমা। কারণ মানে আমি এই কথাটা অভিষেককে অনেকবার বলেছি, বইতেও লিখেছি এবং আমার লেখার সময়ও লিখি, যে বাংলাদেশ নিয়ে যদি মানে if one thing is true, the exact opposite is also true. তো বাংলাদেশে দুর্গাপুজোর সময় আসছে, বাংলাদেশে কি দুর্গাপুজোর সময় মন্দিরের উপর, পুজো পান্ডালের উপর অ্যাটাক হয়? হ্যাঁ, হয়। বাংলাদেশে কি মুসলমানরা, হিন্দুরা একসঙ্গে দুর্গাপুজো পান্ডালে বসে দুর্গাপুজো দেখেন? হ্যাঁ, দেখেন। এটা শুধু ঢাকা শহরে নয়, কলকাতা থেকে এবং ভারতবর্ষের অন্যান্য অংশ থেকে অনেকে বাংলাদেশে যান, তারা বেশিরভাগ সময় ঢাকাতেই ঘোরাফেরা করেন। কিন্তু আপনি যদি বাংলাদেশের ভেতরে যান, যেরকম আমি আর অভিষেক গেছি, একদম সেই মাগুরা ডিস্ট্রিক্ট এবং তার ভেতরে মোহাম্মদপুর গ্রাম, সেই গ্রামে ছোট্ট পুজো, সেই পুজোতে দুর্গাপুজো, সেই পুজোতে গ্রামের বোরখা পরা মুসলিম মহিলা, তিনি এরকম একটা প্লাস্টিক চেয়ারে বসে খুব এক্সাইটমেন্টের সঙ্গে কিন্তু পুজো দেখছেন। এবং আমরা ওনাকে জিজ্ঞেস করেছি যে আপনার এটাতে, আপনি যে এই পুজো দেখছেন, এতে আপনার কোনো এটাতে কোনো ব্যারিয়ার নেই, রিলিজিয়াস ব্যারিয়ার নেই, বাড়ি থেকে কিছু বলা হয় না, বা ধরুন আপনাদের মসজিদে এটা নিয়ে কোনো আপত্তি জানানো হয় না? তার উত্তরে উনি খুব অবাক হয়ে বলেছেন যে না, কিন্তু এটা তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এটা তো আমাদের বড় হয়ে ওঠার একটা পার্ট। এই কথাটা যখন আমি দিল্লিতে বলি, তখন আমার বন্ধু বান্ধব এবং মানে আমার জার্নালিজম ক্যারিয়ারের যারা অনেক দিনের সঙ্গী, তারা খুব অবাক হয়ে জিজ্ঞেস করেন যে তাহলে অ্যাটাক গুলো করে কারা? তো এটা খুব বড় প্রশ্ন, কারণ হয়তো পরের গ্রামেই সেই মন্দির, সেই পুজো পান্ডাল ভাঙা হচ্ছে। এবং এটা যে এবছর হবে বা 2021 সালে হয়েছে এটা নয়, অভিষেক জানে, আমরা গেছিলাম। 2022-এও অ্যাটাক হয়েছে পান্ডালের উপর, 2021-এও তো হয়েছেই, 2023-এও হয়েছে। 2023-এর অ্যাটাকটা খুবই মানে খুবই আমাকে খুবই অবাক করেছিল, কারণ 2024-এর জানুয়ারির 7-এ ওখানে ন্যাশনাল ইলেকশন ছিল। কিন্তু 2023-এর অক্টোবর মাসে দুর্গাপুজোর সময় কিন্তু কোঅর্ডিনেটেড অ্যাটাকস হয়েছে বিভিন্ন পান্ডালে। তো যেটা বললাম যে বাংলাদেশ এটা এনিগমা, যে বাংলাদেশে যদি একটা কথা যদি সত্য হয় বাংলাদেশের সম্পর্কে, তাহলে এক্সাক্ট অপোজিটটাও সত্য। কিন্তু এখন বোধহয় একটা কথাই সত্য হবে বাংলাদেশে, সেটা হচ্ছে যে মুজিবের যে লাইনটা আপনি বললেন যে এদেশ হিন্দুদের নয়, এদেশ মুসলমানদের নয়, বাংলাদেশ তার, যে বাংলাদেশকে ভালোবাসে, সেইটা বোধহয় এখন আর এভাবে চললে আর বোধহয় হিন্দুদের বাংলাদেশ, বাংলাদেশের হিন্দু, ইনফ্যাক্ট এই বইটা যখন অভিষেক যখন পোস্ট করে ফেসবুকে, আমাকে ট্যাগ করে, অন্যদেরও ট্যাগ করে, তার নিচের কিছু কমেন্ট অভিষেক আমাকে স্ক্রিনশট পাঠায়। তার উত্তরটা এখানে দেওয়া যাবে না, কিন্তু সেই উত্তরটা দেখলে, সেই কমেন্টটা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশ বোধহয় এখন আর হিন্দুদের বাংলাদেশ থাকে, এটা অনেকেই চান না। অভিষেককে একটাই প্রশ্ন মনে হয় যে একেবারে যারা একাডেমিশিয়ান, যাদের একেবারে আমরা একেবারে পিওর একাডেমিশিয়ান, কাঠখোট্টা একাডেমিশিয়ান, তারা সাধারণত এই ধরনের বিষয় একটু এড়িয়ে চলে। এই যেখানে একটা ধর্মের সুরসুরি গন্ধ এসব আছে, খুব স্বচ্ছন্দ বোধ করতে দেখি না। তাহলে আপনার কাছে প্রেরণা কিছু, মোটিভেশন? এই জন্য আমাকে একাডেমিকরা ভালোবাসেন না হয়তো, আমি এমন একটা বিষয় লিখছি যেটা একাডেমিকরা খুব একটা লেখেন না। আমি 2021 এর পরে 2022-এ প্রথম বাংলাদেশ গেছি, এমনটা আমার পাসপোর্ট দেখলে দেখা যাবে। কিন্তু আসলে আমি বাংলাদেশ প্রথম গেছি বোধহয় 1996-97 সালে, ঠাকুমার গল্পে।
প্রথমবার তো এমনি গেলাম ফিজিক্যালি, শারীরিকভাবে বাংলাদেশ গেলাম বর্ডার ক্রস করে। কিন্তু আমার কাছে ছোটবেলা মানেই ছিল ঠাকুমার কাছে যশোরের গল্প শুনবো, ঠাকুরদার বাড়ির গল্প। আমার কাছে ওই যখন আমি 2-3-তে পড়ি, 4-এ পড়ি, অল্প অল্প করে ঠাকুমা শুয়ে শুয়ে একটা গল্প বলতো। তবে তখন ভয়ের গল্পগুলো বলতো না, তখন মূলত ঘুম পাড়ানি গল্প বলতো আমাকে, ভালো গল্প, সবুজ বাংলাদেশের গল্প, আমাদের বাড়ির গল্প, সবেদা বাগানের গল্প, নারকেল বাগানের গল্প। একটু বড় হতে হতে তারপরে ঠাকুমার কাছে আমি নোয়াখালীর দাঙ্গার গল্প শুনলাম। নোয়াখালীর দাঙ্গা ঠাকুমা নিজে প্রত্যক্ষ করেছিলেন। তবে আমার দুটো দুঃখের কারণ আছে। একটা হচ্ছে যে ঠাকুমাকে এই বইটা আমরা দেখাতে পারিনি। দীপদা আমার বাড়িতে যখন যায়, আমার পুরনো বাড়িতে নেতাজি নগর কলোনিতে, প্রথম তো আমি দীপদাকে বলেছিলাম তুমি ওখানে যেও না, কারণ আমি দীপদাকে তার আরো 2-1 বছর আগে থেকে চিনি, সেটার একটা অন্য প্রেক্ষিত আছে, পরে সুযোগ হলে সূত্রধর যদি সুযোগ দেন আমি বলবো। কিন্তু আমি প্রথমে বলেছিলাম তুমি যেও না, কেননা আমার মনে হয়েছিল দীপদা একটু লজ্জাও পেতে পারে এখন মঞ্চে বসে, কিন্তু আমার মনে হয়েছিল যে যাদবপুরের অধ্যাপকের ছেলে দীপ হালদার, ইন্ডিয়া টুডের এক্সিকিউটিভ এডিটর, সে আমার কলোনির বাড়িতে যেতে একটু সমস্যা হতে পারে, কেননা ওখানে তখনও খোলা ড্রেন থেকে দুর্গন্ধ বেরোয়। তো দীপদা নাছরবান্দা, না তোর বাড়িতে যাবই, সে তো আসলে ভাইয়ের বাড়ি যাচ্ছিল, তো বাড়িতে যায় এবং ঠাকুমাকে দীপদা দেখতে পায়, ঠাকুমার সাথে কথা বলে। এখানে আমার ঠাকুমার আর দীপদার একটা ছবিও আছে। ঠাকুমা তখন কিছু কিছু জিনিস ভুলে ভুলে যাচ্ছে, তবুও স্মৃতি বেশ অটুট। ঠাকুমার শেষের কথাটা ছিল, ওরা তো এখনো বাংলায় কথা বলে ওখানে, সহজ কথা। ওই শেখরদা যে সমস্ত একাডেমিক ওয়ার্ল্ডের কথা বলছিল, তারা তো এত সহজ কথা ওরা বলেন না এমনিতে, যে বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে, এই কথার মধ্যে কোনো চমৎকৃত হওয়ার মতো কিছু নেই, কোনো থিওরি নেই, একটা সহজ বিশ্বাস আছে যে জায়গাটা এখনো বদলায়নি। আমি ঠাকুমার বিশ্বাস ভাঙতেও চাইনি। তিনি তখন জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন, যে না ঠাকুমা এখন আর জায়গাটা বোধহয় এক নেই। এবার শেখরদার প্রশ্নে আসি যে আমি বিষয়টাতে কেন বেছে নিলাম, কারণ এই বিষয়টা আমার রোজকার বিষয় হয়ে গেছিল, একটা আমার গল্পের বিষয় হয়ে গেছিল। এবং এই বিষয়টা তো ঠিক আমি বাছিনি, প্রথম বিষয়টা দীপদার মাথাতে এসেছিল। এর একটা ছোট্ট প্রেক্ষিত আছে, আমাদের কাছে সময়ও আছে, কেননা আরেকজন বিশেষ অতিথি এখনো আসেননি, আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি একটু বলার জন্য। এটা আজকে আমি দেখতে পাচ্ছি না এখানে সামনে ইন্দ্রজিৎ দা আছেন কিনা, আনন্দবাজারের ইন্দ্রজিৎ চৌধুরী। দীপ হালদারের একটা বই বেরোয় 2019 সালে, ব্লাড আইল্যান্ড বলে, ওরাল হিস্ট্রি অফ দ্য মারিচ চাপড়ি ম্যাসাকার বলে। তখন আমি যাদবপুরে পিএইচডি করছি এবং আমার মরিচ ছবির উপরে একটা অংশ ছিল আমার পিএইচডির থিসিসে। তো এই বইটা পড়ি আমি, অসাধারণ লাগে। যে কোনো পিএইচডির ছাত্রের যা অভ্যেস, ওনাকে একটু ফেসবুকে খোঁজার চেষ্টা করি, কন্ট্যাক্ট নাম্বার পাই কিনা, লেখকদের কন্ট্যাক্ট নাম্বার পাওয়া একটু ডিফিকাল্ট, পাই না। ফেসবুকে একটা মেসেজ করি, আপনি কি আমার সাথে একটু কথা বলতে পারেন এই বইটার বিষয়ে? উনি খুব প্রথম থেকে খুব হাম্বেল মানুষ ছিলেন, আমাকে বলেছিলেন হ্যাঁ নিশ্চয়ই আমরা কথা বলতে পারি। এবং তারপরে একদিন উনি এর মধ্যে যেটা হয় যে ইন্দ্রজিৎ দা আমাকে একদিন বলে যে আচ্ছা তুমি কি একটা রিভিউ করবে আনন্দবাজারের জন্য? আমি বলি কিসের জন্য? এটা ভয়ঙ্কর কাজ, আনন্দবাজার পত্রিকার জন্য রিভিউ করা মানে একটা মানে পাহাড় এসে পড়েছে আমার মাথায়। বললো না এই ব্লাড আইল্যান্ড বইটার উপরে রিভিউ করো। আমি রিভিউ করি, বেশ একটা বড় রিভিউ, ভেবেছিলাম আনন্দবাজার সচরাচর যা করতে পারে প্রায় পুরোটাই কেটে দিতে পারে। দেখলাম ইন্দ্রজিৎ দা একদম প্রচন্ড সাহস নিয়ে গোটা রিভিউটা ছেপে দিলেন, তারপর প্রচুর গালাগাল খেলা পড়ে দিকে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে লেখকের মা ওই রিভিউটা পড়লেন এবং তিনি লেখককে, দিল্লি নিবাসী লেখককে জানালেন এরকম একটা রিভিউ বেরিয়েছে পড়ো। এখান থেকে আমাদের সম্পর্কটা শুরু। এবং একদিন দীপদার পরের বইয়ের জন্য আমার একটা ছোট্ট, আমার থেকে একটু আমার মতামত জানতে চেয়েছিল, সেখানে বসে কাছে একটা বই লিখবে। তো আমি তখন আমার মানে 32-33 বছর বয়স, এরকম একটা বয়সের কাউকে একটা অফার দিচ্ছেন, একজন দুটো বই লিখে ফেলা একজন লেখক, একটা বই লিখে ফেলেছেন, একটা বই লিখবে। আমি আর বইটার বিষয়ই শুনিনি, বিশ্বাস করুন। বলেছিলাম হ্যাঁ লিখবো, কি ব্যাপার বলুন? বললো বাংলাদেশের হিন্দুদের নিয়ে একটা বই লিখবো। আমার মনে হয়েছিল এর থেকে ভালো তো আমার শেকড়কে, এর থেকে ভালো বোধ হয় আমার জল দেওয়ার আর কোনো উপায় নেই। মানে আমার শেকড়ে যদি জল দিতে হয় তাহলে এইভাবেই দিতে হবে। আমি রাজি হই এবং 2022 থেকে আমরা যাত্রা শুরু করি। তবে
একটা কথা আমি একটু দাবির সাথেই জানাচ্ছি যে এই বইটা কিন্তু শুধুই মৌখিক ভাষ্য নয়, এই বইটার অনেকটা মৌখিক ভাষ্য, এই বইটার একটা বড় অংশ কিন্তু গবেষণা, এই বইটার একটা বড় অংশ আর্কাইভস ঘাটা, এই বইটার একটা বড় অংশ লাইব্রেরি ওয়ার্ক করা, এই বইটার একটা বড় অংশ পত্রপত্রিকা থেকে নেওয়া। ফলে এই বইটা আমার মনে হয়েছে মৌখিক ভাষ্য এবং গবেষণার একটা মিশেল। এই আমরা চেয়েছিলাম যে এই দুটো দিয়েই যেন আমরা মানুষের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরতে পারি। তবে হ্যাঁ, একটু পিচ্ছিল এই জায়গাটা, একটু স্লিপারি, অনেকে চোখ কুচকেছেন, নাক কুচকেছেন যখন এই বইটা লিখছি, এবং যখন এই বইটা নিয়ে সমাজ মাধ্যমে কোনো স্ট্যাটাস বা কোনো পোস্ট দিয়ে, এটা আমি আজকে এখানে বলছি, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যতজন ওখানে কমেন্ট করেন তার চেয়ে একটু বেশি সংখ্যক লোক আমাকে মেসেজ করেন ফেসবুক মেসেঞ্জারে। তারা বইটা কিনে মেসেজ করেন, পড়ে মেসেজ করেন, খুব ভালো লেগেছে বলে মেসেজ করেন। আমার এই ডাইকোটমিটাও ওই সমাজ বিজ্ঞানের ছাত্র শেখরদা বলছিলেন না, এটাও আমার মনে হয় একটু আমাকে বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে যে আমরা কেন এই সহজ বিষয়গুলোকে নিয়ে বলতে এত দ্বিধাগ্রস্ত। মানে আমরা ওয়াই ডোন্ট উই কল আ স্পেড আ স্পেড, আমাদের যেটা যেভাবে বলা উচিত সেভাবে আমরা কেন বলছি না। বাংলাদেশের একটা সম্প্রদায়ের মানুষ ভালো নেই, এবং সেটা 5ই আগস্টের পরে ভালো নেই এটা বললে কিন্তু পুরো সত্যিটা হয়তো হবে না। 5ই আগস্টের পরে একটা প্যান্ডেমোনিয়াম চলছে, কিন্তু 5ই আগস্টের পরে কি সবটা ভালো ছিল? সবটা ডেফিনেটলি ভালো ছিল না, তাহলে হয়তো এই বইটা লেখার আমাদের প্রয়োজন পড়তো না। আবার সবটাই কি একেবারে অন্ধকারের ছবি? না, আমাদের এই বইয়ের একটা বড় অংশ ঋষভ অনুবাদ করেছে অত্যন্ত দক্ষতার সাথে। ঋষভের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। ওখানটায়ও আমরা একটা অংশের যেমন নাম দিয়েছিলাম ফাটল, আপনারা যখন পড়বেন দেখবেন একটা অংশের নাম কিন্তু ফাটলের ঠিক উল্টো দিকটা, যেখানে একটা বন্ধুত্বের পরিবেশ রয়েছে, যেখানে একটা ভালোবাসার পরিবেশ রয়েছে, যেখানে একটা সহমর্মিতার পরিবেশ রয়েছে। কিন্তু দিনের শেষে যে বাংলাদেশ হয়তো মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, সেই বাংলাদেশটা আজ আর নেই। এখন কারা ফিরিয়ে আনতে পারবেন এই প্রশ্নের উত্তর খোঁজা প্রয়োজন, কিন্তু খুব কঠিন। আর 5ই আগস্টের পরের বাংলাদেশ বোধহয় মানে খুব নির্মম সত্যি। আমাদের এই বইটা আমরা যে সময়ে দাঁড়িয়ে লিখেছিলাম, আজকে বোধহয় বইটার প্রাসঙ্গিকতা আরো বেড়ে গেছে। আমরা যখন লিখেছিলাম বইটা, সেটা প্রাসঙ্গিক ছিল নিজের মতো করে। আমরা একদিন কথা বলছিলাম 5ই আগস্টের পরে, আমাদের খুব খারাপই লাগছিল যে আমরা যে সময়টার কথা বোধহয় লিখতে চেষ্টা করছিলাম, সেটা যে খুব অদূর ভবিষ্যতে এরকম ভয়ঙ্কর সত্যি হিসাবে নেমে আসবে, সেটা আমরা কেউই বুঝতে পারিনি। ফলে আমার মনে হয় এটা সময় হয়েছে যে একাডেমিশিয়ানদেরও এই বিষয়ে হাত দিতে হবে প্রয়োজনে। একাডেমিশিয়ানদের আর এই সমস্ত কোনো বিষয়ে কোনো ছুটমার্ক রাখলে চলবে না বলেই আমার মনে হয়। কথা একদমই ঠিক। এখন তো মানে ব্যক্তিগতভাবেই মনে হয় একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করে, তাহলে কি আমরা 1971 ইন্দিরা গান্ধী ভুল করেছিলেন? এত দোষারোপ আমাদের উপর, এত রাগ আমাদের উপর, আমার তো মনে হয় ভুল করেছিলাম আমরা। খুব মাঝে মাঝে মনে হয় যে সত্যি তো ব্লান্ডার ছিল, আমরা পাশে না দাঁড়াতেই পারতাম, যার জন্য তো শরণার্থীর ঢল আমাদের এখানে নেমে পড়েছে। আচ্ছা, সেই ঘোষ এখনো এসে পৌঁছয়নি। তাহলে কি আমরা শ্রোতাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে একটু আহ্বান করে নেব, যদি কেউ কিছু প্রশ্ন থাকে করতে পারেন? কারণ সেই ঘোষ তো 6:45-র মধ্যে আসবেন বলেছিলেন। হয়তো কোনো আজকে একটু জ্যামও হচ্ছে আশপাশে, আমার নিজের পরিবারই এসে পৌঁছাতে পারেনি উত্তর কলকাতা থেকে, অভিষেকের পরিবারও পারেনি। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে